সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা তোমাদের স্টিল আই রাইজ কবিতাটির সেকেন্ড পার্ট নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। ইতিপূর্বে আগের ভিডিওতে অর্থাৎ আমাদের স্টিল আই রাইজের প্রথম ভাগ অর্থাৎ পার্ট ওয়ানের ভিডিওতে তোমরা কিন্তু দেখেছো যে এখানে কবি তার প্রথম চারটি স্ট্যান্ডায় কবি বা অবভিয়াসলি মহিলা কবি বলতে হবে, কারণ মায়া অ্যাঞ্জেলিও লেখা কবিতা, যিনি একজন মহিলা কবি এবং পাশাপাশি আফ্রিকান ব্ল্যাক ওম্যান ইন আমেরিকার এদের মুভমেন্টের একজন অন্যতম সদস্য বলা যেতে পারে বা সদস্যা বলা যেতে পারে। তো তিনি তার কবিতার মাধ্যমে কিভাবে ব্ল্যাক ওম্যান বা ব্ল্যাক পিপলদের অধিকার স্থাপিত হয় বা ব্ল্যাক পিপলরা যে কতটা মানসিকভাবে শক্তিশালী হতে পারেন তার একটা দৃষ্টান্ত তুলে ধরেছিলেন প্রথম চারটে স্ট্যান্ডায়। এবং প্রথম চারটে স্ট্যান্ডায় কবি কিন্তু বারবার তথাকথিত তৎকালীন দিনের শ্বেতাঙ্গ আমেরিকানদের প্রশ্ন করেছেন বা হোয়াইট স্কিনড আমেরিকানদের প্রশ্ন করেছেন, যদি আমরা পাওয়ারফুল হই তাহলে তোমাদের অসুবিধা কোথায়? তাহলে কি তোমরা হিংসাবোধ করবে? প্রথম চারটে স্ট্যান্ডায় কবি বারবার এই প্রশ্ন করেছেন। আজকে আমরা স্ট্যান্ডা 5 থেকে স্ট্যান্ডা 9 অর্থাৎ সম্পূর্ণ কবিতাটি বাদবাকি অংশটুকু ডিটেলসে আলোচনা করব। তো চলো দেখে নেওয়া যাক আমাদের স্ট্যান্ডা 5 থেকে কবিতায় কি বলা হয়েছে। সো স্ট্যান্ডা 5 লাইন নাম্বার 17, এখানে কি বলা হচ্ছে দেখো। বলা হচ্ছে, ডাজ মাই হটিনেস অফেন্ড ইউ? আচ্ছা, আমার দম্ভ, হটিনেস মানে দম্ভ, আমার দম্ভ কি তোমায় অপমান করে? ডোন্ট ইউ টেক ইট অফুল হার্ট? আচ্ছা, তুমি কি এটাকে অপমান হিসাবে নিচ্ছ? কজ আই লাভ লাইক আই হ্যাভ গট গোল্ড মাইন্স, কারণ আমি হেসে উঠি যেন আমি পেয়ে গেছি স্বর্ণ খনি। ডিগিং ইন মাই ওন ব্যাকইয়ার্ড, আমার নিজস্ব বাড়ির উঠান খুঁড়ে। অর্থাৎ এই কবিতার এই লাইনগুলোর মধ্য দিয়ে কবি বলতে চাইছেন, আচ্ছা তোমরা আমাদের এই দম্ভ দেখে, অর্থাৎ এই ব্ল্যাক পিপল যাদেরকে তোমরা একদিন দমিয়ে রাখতে, তোমরা মিন্স দ্য হোয়াইট স্কিনড পিপল, বা যাদেরকে কবি অপ্রেসর বলেছেন, সেই অপ্রেসররা যারা একদিন এই ব্ল্যাক পিপলদেরকে অপ্রেসড করে রাখতো, তারা আজ এই ব্ল্যাক পিপলদের উন্নতি দেখে, তাদের মধ্যে কনফিডেন্স দেখে, তাদের মধ্যে দম্ভ দেখে এই জিনিসটাকে তারা আজ অফেন্ড করছে। এই শ্বেতাঙ্গরা বা হোয়াইট স্কিন পিপলরা অফেন্ড করছে এবং তারা হয়তো ভাবছে আমাদের এই বারবারন্তটা অর্থাৎ এই ব্ল্যাক পিপলদের বারবারন্তটা যেন দম্ভ স্বরূপ। এটা তাদেরকে বিরক্ত করছে এবং আমরা এমন আচার আচরণ করছি যেন মনে হচ্ছে আমরা আমাদেরই নিজেদের বাড়ির উঠানি স্বর্ণ খনি পেয়ে গেছি। এটা হয়তো ওই হোয়াইট স্কিন পিপলরা ভাবছে। এরপর কি দেখো, এখানে একটা কথা বা একটা ইমেজ ইউজ করা হয়েছে, দ্যাট ইজ গোল্ড মাইন্স। এই গোল্ড মাইন্স বলতে এর দ্বারা কবি অ্যাকচুয়ালি কি বলতে চাইছেন না, হাউ ব্ল্যাক পিপল আর টর্চার্ড অ্যান্ড মেড সাইলেন্ট বাই দ্য আনলফুল ফিস্ট বা আনলফুল আনলফুল সোসাইটিয়াল ম্যাটার দ্বারা। অর্থাৎ এই যে গোল্ড মাইন শব্দটা যেন স্বর্ণ খনি পাওয়ার মধ্যে যেমন বলা হয়, অ্যাকচুয়ালি এটা কিন্তু বোঝানো হচ্ছে ফ্রিডম অর্থাৎ স্বাধীনতা পাওয়াকে। তাহলে এতদিন পর্যন্ত তারা পরাধীন ছিল এই ব্ল্যাক পিপলদেরকে, তাদেরকে আনলফুল লস দ্বারা বা আনলফুল সোসাইটাল রুলস অ্যান্ড রেগুলেশনস দ্বারা তাদেরকে দমিয়ে রাখা হয়েছিল। কিন্তু আজকে তারা গোল্ড মাইন পেয়েছে, জানো, স্বাধীনতা পেয়েছে। সো এখানে অ্যাকচুয়ালি গোল্ড মাইন ইজ দ্য ইমেজ অফ ফ্রিডম। এরপর কি বলা হচ্ছে দেখো, ইউ মে শুট মি উইথ ইউর ওয়ার্ডস, তুমি তোমার শব্দের দ্বারা আমাকে গুলি করতে পারো। ইউ মে কাট মি উইথ ইউর আইস, তুমি তোমার চোখ দিয়ে আমায় কেটে ফেলতে পারো। ইউ মে কিল মি উইথ ইউর হেটফুলনেস, তুমি তোমার ঘৃণার দ্বারা আমাকে হত্যা করতে পারো। বাট স্টিল লাইক এয়ার আই উইল রাইজ। কি অসাধারণ কথা না? দেখো, এই যে শব্দগুলোর মধ্য দিয়ে বা এই যে লাইনগুলোর মধ্য দিয়ে সমাজের প্রতি, বেসিক্যালি দ্য অপ্রেসড পিপল যারা রয়েছে, তারা এই যে অপ্রেসর অর্থাৎ শ্বেতাঙ্গ ব্যক্তি যারা রয়েছে, তাদের প্রতি একটা ঘৃণা
যেন প্রকাশ করলেন কবি। কবি কি বললেন? ইউ মে শুট মি উইথ ইউর ওয়ার্ডস। হ্যাঁ, তোমরা আমাদেরকে তোমাদের শব্দের দ্বারা গুলি করতে পারো, তাই না? শব্দের দ্বারা গুলি করতে পারো বলতে কত অর্থ করেছে বলা হয় না, বাক্যবান। বাক্য বা শব্দের মধ্যে একটা অসম্ভব পাওয়ার রয়েছে। অনেক সময় আমাদের কথা কিন্তু অন্যান্য ব্যক্তিদেরকে বেদনাক্লিষ্ট করতে পারে। তাই বাক্য ব্যবহার বা শব্দ ব্যবহারের সময় আমাদের সকলেরই একটা সতর্কতা বজায় রাখা উচিত। কিন্তু হিস্ট্রি বা ইতিহাস কি দেখিয়ে আসছে? এই শ্বেতাঙ্গ ব্যক্তিরা সবসময় কৃষ্ণাঙ্গ ব্যক্তিদেরকে নিচু বর্গের বলে অভিহিত করত এবং তাদেরকে নিতান্তই নরকের কীটের মতো দেখে থাকতো এবং তাদেরকে সবসময় উঠতে বসতে বিভিন্ন প্রকার অপমানসূচক কথা বলে তাদেরকে যেন একেবারে এক প্রকার হত্যা করে দিত। কিভাবে হত্যা করতো? মেন্টালি তাদেরকে হত্যা করতো, মেন্টালি একটা টর্চার চালাতো তাদের কথার দ্বারা। দ্বিতীয়ত বলা আছে ইউ মে কাট মি উইথ ইউর আইজ। হ্যাঁ, তোমরা আমাদেরকে তোমাদের চোখ দ্বারা কেটে ফেলতে পারো। চোখ দ্বারা কেটে ফেলতে পারো অর্থ কি? যেন চোখের ইশারায় একটা দম্ভ থাকে এই শ্বেতাঙ্গ ব্যক্তিদের, তাদের মধ্যে যেন সবসময় কৃষ্ণাঙ্গদেরকে দমিয়ে রাখার একটা দম্ভ তাদের চোখে দেখা যায়। সবসময় যেন তারা চোখ তুলে কথা বলে একটা শাসানির অঙ্গি ভঙ্গি নিয়ে, অর্থাৎ তাদের চোখ যেন এই কৃষ্ণাঙ্গ ব্যক্তিদের যে স্বাধীনতা সেটাকে কেটে ফেলছে। তারপর কি বলা হয়েছে? ইউ মে কিল মি উইথ ইউর হেটফুলনেস। হ্যাঁ, তোমরা আমাকে তোমাদের ঘৃণার দ্বারা হত্যা করতে পারো, কারণ শ্বেতাঙ্গরা কৃষ্ণদেরকে তো কৃষ্ণাঙ্গদের তো বরাবর ঘৃণা করে এসেছে। তাই কবিও বলছেন হ্যাঁ, তোমরা আমাকে ঘৃণার দ্বারা হত্যা করতে পারো। অর্থাৎ উপরিক্ত এই যে বিষয়গুলি কবি বললেন, এই সমস্ত বিষয়গুলি কিন্তু কৃষ্ণাঙ্গদের সঙ্গে ঘটে থাকে এবং ঘটনাগুলো ঘটিয়ে থাকে শ্বেতাঙ্গরা। কিন্তু তার সত্ত্বেও কবির উইল পাওয়ার বা কবির মধ্যে যে ঠিক কোন উচ্চাঙ্গ পর্যায়ে সেটা আমরা পরের লাইন থেকে বুঝতে পারছি। কবি কি বলছেন? বাট স্টিল, কিন্তু তবুও, লাইক এয়ার, বাতাসের মতো, আই উইল রাইজ, আমি পুনরায় উঠে দাঁড়াবো। দেখো বাতাস কি? বাতাস তার গতিপথে বিভিন্ন বস্তুর দ্বারা বাধাপ্রাপ্ত হয়। বিভিন্ন বড় বড় বিল্ডিং বলো, বড় বড় গাছ বলো থেকে শুরু করে নানান পাহাড় পর্বত সমস্ত কিছুর দ্বারাই কিন্তু বাধাপ্রাপ্ত হয়। কিন্তু তবু কি বাতাস থেমে থাকে? তবু তো বাতাস থেমে থাকে না। বাতাস সুদূর উত্তর থেকে সুদূর দক্ষিণ কিংবা সুদূর পূর্ব থেকে পশ্চিম সমস্ত দিকেই কিন্তু বাতাস বয়ে যায়। তাই বাতাসকে যতই চেষ্টা করা হোক তাকে যেমন রোখা যায় না, কবি বলছেন ঠিক তেমন ভাবেই আমাকেও আর রোখা যাবে না। এরপরে স্ট্যান্জায় কবি কি বলছেন দেখো, ডাজ মাই সেক্সিনেস আপসেট ইউ। আচ্ছা, আমার এই যৌনতা বা আমার এই যে সুন্দর দেখতে মানে একটা হটনেস ব্যাপার, সেটা কি তোমাকে হতাশ করে বা বিপর্যস্ত করে? ডাজ ইট কাম অ্যাজ আ সারপ্রাইজ। আচ্ছা, এটা কি তোমার কাছে একটা সারপ্রাইজ বা বিস্ময় বলে মনে হয়? দ্যাট আই ড্যান্স লাইক আই হ্যাভ গট ডায়মন্ডস অ্যাট দ্য মিটিং অফ মাই থাইস। যেমন আমি নাচি যেন হীরের খনির সন্ধান পেয়ে গেছি বা হীরের সন্ধান পেয়েছি আমার উরুর সন্ধিস্থলে। দেখো, আমার উরুর সন্ধিস্থলে হীরের সন্ধান পেয়েছি বলতে কি বোঝানো হয়? জেনারেলি তৎকালীন দিনে কি হতো বলতো, মানে বহু যুগ আগের কথা, চোর ডাকাতেরা অনেক সময় কি করতো না, উরুর নিচে বা থাইয়ের নিচে একটা গুপ্ত জায়গার মধ্যে এইরকম ডায়মন্ড লুকিয়ে নিয়ে পাচার করত। তো এখানে লেখিকা যেন বলতে চাইছেন আমি হঠাৎ করে এরকম একটা ডায়মন্ড খুঁজে পেয়েছি আমার মধ্যে। এবার দেখো, ডায়মন্ডের মতো মূল্যবান জিনিস তো আর হয় না, বা মূল্যবান জুয়েলারি তো আর কিছু হয় না সব থেকে মূল্যবান। যেমন ডায়মন্ড হঠাৎ করে কেউ পেয়ে গেলে সে যেমন বড়লোক হয়ে যায়, কবি বলতে চাইছেন আমাদের এই হটিনেস দেখে কিংবা আমাদের এই সেক্সিনেস দেখে তোমরা হয়তো ভাবছো যে আমরা কোনো ডায়মন্ড পেয়েছি। হ্যাঁ, সত্যি পেয়েছি, আর সেই ডায়মন্ডটা হলো সাহস, আমাদের স্বাধীনতা অর্জন করে নেওয়ার সাহস, আমাদের অধিকার ছিনিয়ে নেওয়ার সাহস। হ্যাঁ, আমরাও ডায়মন্ড পেতে পারি, এই কথাটা যেন কবি এই স্ট্যান্ডাতে বোঝাতে চাইলেন। এরপর কি বলা হচ্ছে দেখো, out of the hearts of history's same I rise up from a past that's rooted in pain. I rise, I am a black ocean, leaping and wide, wailing and swelling, I bear in the tide. অর্থাৎ কবি কি বলতে চাইছেন? কবি বলছেন আউট অফ দ্য হার্টস অফ হিস্ট্রিজ সেম, অর্থাৎ ইতিহাসের লজ্জাময় কুঁড়ে ঘর থেকে। এবার দেখো, এইখানে একটা শব্দ প্রয়োগ করা হলো হার্টস অফ হিস্ট্রিজ সেম, মানে ইতিহাসের লজ্জাময় কুঁড়ে ঘর।
এবার ইতিহাসের লজ্জাময় কুঁড়েঘর বলতে কোন জিনিসটাকে বোঝানো হয়েছে বা কোন অধ্যায়টাকে বোঝানো হয়েছে? কবির মতে এই যে স্লেভারি বা দাসত্ব, এই বহু যুগ আগে শ্বেতাঙ্গ ব্যক্তিরা কৃষ্ণাঙ্গদেরকে কিছু অর্থের বিনিময়ে কিনে নিয়ে দাস প্রথা অবলম্বন করিয়ে তাদেরকে একেবারে নৃশংসভাবে অত্যাচার চালিয়ে তাদেরকে বিভিন্ন কাজ করাতো। এই যে দাস প্রথা, এই ইতিহাসের পাতায় ইতিহাস হয়ে থাকা দাস প্রথাকেই কিন্তু কবি এখানে ইতিহাসের ঘৃণ্য এক অধ্যায় বলে অভিহিত করেছেন। কারণ মানুষ হয়ে মানুষকেই যদি পশুর মতো আচরণ করানো হয় তাহলে সে তো অবশ্যই একটা ঘৃণ্য অধ্যায়। অথচ ইতিহাস এটাকে গ্লোরিফাই করিয়েছে, দেখিয়েছে শ্বেতাঙ্গরা কিভাবে কৃষ্ণাঙ্গদেরকে ব্যবহার করেছে। আর তার জন্যই হয়তো এই হিস্ট্রিকে কবি কালিমা লিপ্ত হিস্ট্রি বা সেমফুল হিস্ট্রি বলে মনে হয়েছে। এরপরের লাইনে কি বলেছেন কবি? আই রাইজ, আমি উঠে দাঁড়াবো। অর্থাৎ কবি বলছেন আমাদের এরকম একটা ঘৃণ্য অতীত আছে, আমরা দাস হিসেবে ব্যবহৃত হয়েছি, কিন্তু তার সত্ত্বেও আমাদের একটা ঘৃণ্য ইতিহাস থাকা মানে এটা নয় যে সমাজে কোনোদিন আমরা মুখ ঘুরে বা মাথা ঘুরিয়ে তাকাতে পারবো না। কারণ এই ইতিহাসের জন্য তো কৃষ্ণাঙ্গরা দায়ী নয়, এই ইতিহাসের জন্য তো বরং লজ্জিত হওয়া উচিত শ্বেতাঙ্গদের, যে তারা মানুষ হয়েও মানুষের প্রতি পশুর মতো আচরণ করেছে। এই ইতিহাস আমাদেরকে কলঙ্কিত করতে পারবে না, আমরা তবুও ঘুরে দাঁড়াবো, আমরা তবুও উঠে দাঁড়াবো। Up from a past that is rooted in pain, আমরা উঠে দাঁড়াবো সেই ইতিহাস থেকে যে ইতিহাস rooted in pain, অর্থাৎ যন্ত্রণায় নিমজ্জিত। হ্যাঁ, অবশ্যই কৃষ্ণাঙ্গদের ইতিহাস যন্ত্রণায় নিমজ্জিত ইতিহাস, যে ইতিহাস বারবার দেখিয়েছে কিভাবে অত্যাচারিত হয়েছে যুগের পর যুগ ধরে কৃষ্ণাঙ্গ ব্যক্তিরা, কিভাবে তাদের সঙ্গে পাশবিক অত্যাচার করে গেছে এই শ্বেতাঙ্গ ব্যক্তিরা। কবি বলছেন আমাদের একটা এত বেদনাক্লিষ্ট বা যন্ত্রণাবৃত ইতিহাস থাকা সত্ত্বেও আমরা ঘুরে দাঁড়াবো, কারণ ইতিহাস আমাদেরকে দমিয়ে দিতে পারবে না। আমরা নিজেদের যন্ত্রণা, নিজেদের দুঃখ দুর্দশা থেকে একদিন নিজেদের স্বাধীনতা অর্জন তো করে নেবই নেব। এরপর কি বলা হচ্ছে? আই রাইজ, আমি উঠে দাঁড়াবো। আই অ্যাম আ ব্ল্যাক ওশিয়ান, কবি নিজেকে এবার ঘোষণা করছেন আমি একটা কালো সমুদ্র। ইয়েস, এই যে ব্ল্যাক ওশিয়ান শব্দটার মধ্যে কিন্তু একটা অসম্ভব সুন্দর ইমেজ লুকিয়ে আছে। কি ইমেজ? কবি এই ব্ল্যাক ওশিয়ান শব্দের দ্বারা কি বলতে চাইছেন? এই ব্ল্যাক ওশিয়ান unfolds how powerful the speaker and her people. Their greatness is like that of the immensity of ocean. আচ্ছা, প্রথমত দুটো শব্দ, এক হচ্ছে ব্ল্যাক। ব্ল্যাক যেহেতু কবি এবং তার সম্প্রদায় কৃষ্ণাঙ্গ সম্প্রদায় অন্তর্গত, তাই কবি নিজেকে এবং তার সম্প্রদায়কে ব্ল্যাক হিসেবে অভিহিত করেছেন। পাশাপাশি নিজেদের এই পুরো সম্প্রদায়টাকে কবি কিন্তু ওশিয়ান হিসেবে অভিহিত করেছেন। সমুদ্র, সমুদ্র যেমন দেখো কি হয়, বিশাল, তার জন্য কুল কিনারা খুঁজে পাওয়া অসম্ভব। হ্যাঁ, মানছি তার অবশ্যই কুল কিনারা আছে, কিন্তু তা এতটাই সুবিশাল যে এক প্রান্তে দাঁড়িয়ে অপর প্রান্তের কুল কিনারা খুঁজে পাওয়া যায় না। তেমনি এই কৃষ্ণাঙ্গ ব্যক্তিদের মহত্ব এতটাই সুবিশাল যে এক প্রান্তে দাঁড়িয়ে অপর প্রান্ত পর্যন্ত এই সুবিশালের মহত্বের সুবিশালতাটাকে বিচার করা যায় না। পাশাপাশি সমুদ্র কি? সমুদ্র অসীম শক্তির উৎস। সমুদ্রের বুকে উথাল পাতাল ঢেউ, উথাল পাতাল ঝড় সমস্ত কিছুকে কিন্তু এক লহমায় ধ্বংস করে দিতে পারে। তাই কবি বোঝাতে চাইছেন এই ব্ল্যাক পিপলরা এই ওশিয়ানের মতোই পাওয়ারফুল। যদি তারা একবার জেগে ওঠে, যদি তাদের বুকে একবার স্বাধীনতা পাবার ঝড় ওঠে, এক লহমায় কিন্তু এই শ্বেতাঙ্গদের এত দম্ভ, এত অহংকার সব ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। এরপর কবি কি বলছেন? ওয়েলিং এন্ড সোয়েলিং আই বিয়ার ইন দ্য টাইড। তার মানে কবি বলতে চাইছেন যে এই যে অবিরাম আন্দোলন চলছে, এই সমস্ত আন্দোলনকে যেন আমি বয়ে নিয়ে যাই। আন্দোলন বলতে সমুদ্রের মাঝে যেমন ঢেউ জোয়ার চলতে থাকে, তেমনি এই সমাজের মধ্যে কৃষ্ণাঙ্গদের সঙ্গেও এইরকম জোয়ার ভাটার খেলা চলতে থাকে, অর্থাৎ অত্যাচারের খেলা চলতে থাকে। কবি বলছেন আমি এই সমস্ত কিছুকে বয়ে নিয়ে তবুও সামনের দিকে এগিয়ে যাব।
অর্থাৎ আমার মধ্যে থাকা জোয়ার, আমার মধ্যে থাকা ভাটা সমস্ত কিছুকে সঙ্গে করে নিয়ে আমি এগিয়ে যাব কোন দিকে? একদিন স্বাধীনতা অর্জনের দিকে, একদিন কৃষ্ণাঙ্গদের অধিকার ফিরে পাবার দিকে। এরপর কি বলা হচ্ছে দেখো, leaving behind nights of terror and fear, I rise into a daybreak that is wondrously clear. I rise, bringing the gifts that my ancestors gave. I am the dream and the hope of the slave. I rise, I rise, I rise. যদি আক্ষরিক অর্থ করি কেমন দাঁড়াচ্ছে? বলছে লিভিং বিহাইন্ড দ্য নাইটস অফ টেরর অ্যান্ড ফিয়ার আই রাইজ। আতঙ্ক এবং ভয়ের রাতগুলোকে পিছনে ফেলে আমি একদিন জেগে উঠব। ইনটু দ্য ডেব্রেক দ্যাট ইজ ওয়ান্ডারাসলি ক্লিয়ার আই রাইজ। আমি সেই সকালে জেগে উঠব যে সকাল ওয়ান্ডারাসলি ক্লিয়ার, অর্থাৎ আশ্চর্যজনকভাবে স্বচ্ছ বা পরিষ্কার। আমি সেই সকালে জাগি। ব্রিঙ্গিং দ্য গিফটস দ্যাট মাই অ্যানসেস্টর গিভস, আমার পূর্বসূরীদের উপহার নিয়ে। আই অ্যাম দ্য ড্রিম, আমি হলাম স্বপ্ন, অ্যান্ড দ্য হোপ এবং আশা অফ দ্য স্লেভ, দাসত্বের। আই রাইজ, আই রাইজ, আই রাইজ। আমি জাগি, আমি জাগি, আমি জাগি। অর্থাৎ এবার লাস্ট স্ট্যান্ডাটার মধ্য দিয়ে কবি আগামীর প্রজন্মের কাছে তার অবদানটা যেন বা তার অবস্থানটা যেন পরিষ্কার করে দিয়ে গেলেন। কবি কি বলছেন? বলছেন লিভিং বিহাইন্ড নাইটস অফ টেরর অ্যান্ড ফিয়ার। আচ্ছা, নাইটস অফ টেরর অ্যান্ড ফিয়ার মানে কোনগুলোকে বোঝানো হয়েছে? অর্থাৎ সেই ভয়ের রাতগুলো, আতঙ্কের রাতগুলো। ভয় বা আতঙ্কের রাত কোনগুলো? দাসত্বের রাতগুলো, যে সময় শ্বেতাঙ্গরা কৃষ্ণদেরকে অপ্রেসড করে রাখতো, তাদেরকে সাপ্রেসড করে রাখতো, দমিয়ে রাখতো, সেই রাতগুলো। যে সময় প্রত্যেকটা কৃষ্ণাঙ্গের কাছে এক একটা রাত যেন নাইটমেয়ার, দুঃস্বপ্নের মতো ছিল। কারণ কাল তাকে কি সমস্যার সম্মুখীন হতে হবে, কি অত্যাচারের সম্মুখীন হতে হবে, সেটা ভাবলি যেন তার রাতের ঘুম উড়ে যেত। হ্যাঁ, একটা সময় কৃষ্ণাঙ্গদের উপর ঠিক এতটাই অত্যাচার করা হতো। এবং এই প্রসঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন নোবেল, কবিতা থেকে শুরু করে অনেক কিছু লেখা হয়েছে, কিন্তু তখনও সমাজের সেইভাবে কোনো পরিবর্তন ঘটেনি। তাই কবি আশা রাখছেন, কবি আশা দিচ্ছেন যে এই সমস্ত কিছুর মধ্যে আমি তো জেগে উঠবই, আমি জাগি। এরপর কি বলা হচ্ছে? ইনটু আ ডেব্রেক দ্যাট ইজ ওয়ান্ডারাসলি ক্লিয়ার। আমি সেই রকম একটা সকালে জেগে উঠবো যে সকালটা বিস্ময়কর ভাবে পরিষ্কার। আচ্ছা, এখানে যে সকালটা বিস্ময়কর ভাবে পরিষ্কার বলতে কি বোঝানো হয়েছে? পরিষ্কার সকাল মানে নতুন আশা নেওয়া সকাল, যে সকালে হয়তো বা কোনো কৃষ্ণাঙ্গকে আর অত্যাচারিত হতে হবে না, হয়তো বা কোনো কৃষ্ণাঙ্গকে দাসত্ব প্রথার শিকার আর হতে হবে না, যেদিন কোনো কৃষ্ণাঙ্গ স্বাধীনভাবে চলাচল করতে পারবে, ঘোরাফেরা করতে পারবে, সকালের সৌন্দর্যটা উপভোগ করতে পারবে। কবি এখানে সেই সকালের কথা বলেছেন। পরের লাইনে কবি আবার কি বলছেন? ব্রিঙ্গিং দ্য গিফটস দ্যাট মাই অ্যানসেস্টরস গেভ। আচ্ছা, ব্রিঙ্গিং দ্য গিফট অর্থাৎ সেই উপহার যেগুলো আমার পূর্বসূরীরা আমাকে দিয়েছেন। আচ্ছা, পূর্বসূরীরা আমাদেরকে কি গিফট দিয়েছেন? দেখো, পূর্বসূরীরা দাস ছিলেন। এইবার কবি বলছেন যে ব্রিঙ্গিং দ্য গিফটস দ্যাট মাই অ্যানসেস্টর গেভ, আই অ্যাম দ্য ড্রিম অ্যান্ড দ্য হোপ অফ দ্য স্লেভ। অর্থাৎ আমার পূর্বসূরীদের দেয়া উপহার, উপহার বলতে আশীর্বাদকে বোঝানো হয়েছে। আমার পূর্বসূরীরাও স্বাধীন হতে চেয়েছিল, তারাও হয়তো একদিন এক নতুন সকালের আশা করেছিল, যেটা হয়তো বা তারা পায়নি, কিন্তু তাদের আশীর্বাদ আমার মাথার উপর আছে। এবং তাদের আশীর্বাদটাকে নিয়ে আমি হয়ে উঠব সেই উপহার। আগামীতে আমি হয়ে উঠব সকলের স্বপ্ন, সকলের আশা। অর্থাৎ কবি বলছেন কেউ না পারুক, আমি রুখে দাঁড়াবো। আই রাইজ, আই রাইজ, আই রাইজ। আমি জাগবো, আমি জাগবো, আমি জাগবো। যেন শেষ তিনটে লাইন বারবার বলে কবি নিজের দৃঢ় প্রতিজ্ঞাকে বুঝিয়ে দিচ্ছেন। কবি বুঝাচ্ছেন যে আগামীর স্বপ্ন আমি, আগামীর আশাও আমি। আমি যদি ঘুরে দাঁড়াতে পারি, তবে সমগ্র কৃষ্ণাঙ্গ সমাজে একদিন ঘুরে দাঁড়াবে। কৃষ্ণাঙ্গ সমাজে একদিন তাদের অধিকারটা ছিনিয়ে নেবে এই শ্বেতাঙ্গদের কাছ থেকে। কারণ মনুষ্যত্বের অধিকার প্রত্যেক মানুষের আছে, সে কৃষ্ণাঙ্গ হোক কিংবা শ্বেতাঙ্গ।
মনুষ্যত্ব সকলের জন্য, মানুষ মানুষের মতো বাঁচবে, এটাই সমাজের নিয়ম, দাসের মতো নয়। তাই এই সমস্ত কৃষ্ণাঙ্গ ব্যক্তিদের আগামীর স্বপ্ন আমি, আগামীর আশাও আমি, এবং আমি নিশ্চিত এই কৃষ্ণাঙ্গ সমাজকে আমি একদিন সকল কিছুর ঊর্ধ্বে উঠিয়ে নিয়ে যেতে পারবো, এবং সেদিন হয়তো আমি বলতে পারবো আই রাইজ, আই রাইজ, আই রাইজ। অর্থাৎ এই আই মানে কৃষ্ণাঙ্গ গোটা সমাজকে এখানে বোঝানো হচ্ছে। কৃষ্ণাঙ্গ সমাজ একদিন বলে উঠবে আমরা পেরেছি, আমরা পেরেছি, আমরা পেরেছি। তাহলে সমগ্র কবিতা জুড়ে এক অভূতপূর্ব আশার আলো জাগিয়ে তুলেছেন আমাদের কবি মায়া অ্যাঞ্জেলিও। কাদের জন্য? কৃষ্ণাঙ্গ সমাজের ব্যক্তিবর্গের জন্য। অপ্রেসড ব্ল্যাক টোন্ড পিপল বা ব্ল্যাক স্কিনড পিপল, যারা সমাজে এতদিন স্লেভারির শিকার হয়ে এসেছেন, আর তাদেরকে এই দাসত্বের শিকার হতে দিতে চান না মায়া অ্যাঞ্জেলিও, যার জন্য তিনি এগিয়ে এসেছেন তার লেখনীর মধ্য দিয়ে, এবং তিনি যেন বোঝাতে চেয়েছেন যে আমি যদি পারি তোমরা সকলেই পারবে, তাই আমার মতো তোমরাও এগিয়ে এসো, নিজেদের অধিকারটা অর্জন করো। কারণ নেতাজি তো বহুদিন আগেই বলে গিয়েছিলেন স্বাধীনতা অর্জন করে নিতে হয়, তা কারো দান হতে পারে না, স্বাধীনতা ছিনিয়ে নিতে হয়। ঠিক সেই কথাটাই যেন মায়া অ্যাঞ্জেলোর মুখ দিয়ে শোনা গেল। তিনি যেন সমগ্র কৃষ্ণাঙ্গ সমাজকে বলতে চাইলেন তোমাদের অধিকার, তোমাদের স্বাধীনতা ছিনিয়ে নাও, আমি তোমাদের সেই পথের স্বপ্ন হব, আমি তোমাদের সেই পথের আশা হব। আশা করি সমগ্র কবিতাটা তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। এরপর এই কবিতা সম্বন্ধে আমার মনে হয় না আর কোনো তোমাদের ডাউট